মাইনকা চিপার মধ্যে পড়ে গেছে তারেক রহমানের ভারত সফরটা, একদম মাইনকা চিপার মধ্যে। বাংলাদেশ যে সব শর্তগুলি ওপেনলি দিয়েছে, সেই ওপেন শর্তগুলি বাংলাদেশের জন্য এখন মিডিয়াগুলো একদিকে আহাজারি করতেছে, মেইন স্ট্রিম মিডিয়া, যে তারেক রহমান আসতেছে না, আবার এট দ্য সেম টাইম কিন্তু দোষ দিচ্ছে কিন্তু তারেক রহমান বা বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ এরকম কঠিন কঠিন শর্ত দিয়ে আসলে সফরটাকে আটকে দিচ্ছে। আসলে ভেতরে ভেতরে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু সে আলোচনাটা শেখ হাসিনা তো 1 নম্বর আছেন, শেখ হাসিনা আছে, কিন্তু শেখ হাসিনার দেশে ফেরানোর শর্ত নয়। আমি আপনাদেরকে একেবারে নিশ্চিত করে বলতে পারি যে এটা হলো যে কোনো মূল্য শেখ হাসিনাকে চুপ করানো, মানে শেখ হাসিনা যেন কথা না বলেন, এক, আর 2 নম্বর শেখ হাসিনা দেশে না ফেরেন। দেশে ফেরানোর কোনো আগ্রহ তারেক রহমানের সরকারের নেই। কারণ তারেক রহমান সরকার এইটা মানে জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই বাংলাদেশকে সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না, বা তাকে যদি যেই পরিস্থিতি, যেভাবে ওনারা চান তাকে হাত পা বেঁধে নিয়ে আসবেন, সেই পরিস্থিতিও যদি বাংলাদেশে ওনাকে নিয়ে আসা হয়, এই বাংলাদেশ অস্থিতিশীল বাংলাদেশ না, শুধু এই বাংলাদেশকে সামাল দেওয়ার মতো ক্ষমতা তারেক রহমানের অ্যাডমিনিস্ট্রেশনের নাই, পুলিশ প্রশাসনের নাই, তারেক রহমানের মানে দলেরও নাই। 1 নাম্বার ইস্যু কিন্তু শেখ হাসিনাই, 1 নাম্বার ইস্যু শেখ হাসিনা, মানে শেখ হাসিনা হলো এখানে সবচেয়ে বড় ইস্যু। কিন্তু বাংলাদেশের চাওয়া কিন্তু, যেটা বাংলাদেশ মুখে বলছে, এটা মোটেও এইটা না। বাংলাদেশের চাওয়া হলো শেখ হাসিনা যেন ডিসেম্বরে বা কোনো সময় দেশে ফেরত না আসে। যত রকম প্রতিবন্ধকতা পারা যায় সবগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো বাংলাদেশের, এবং ভারতের কাছ থেকে এই একটা জিনিসই আশ্বাস চায় যে শেখ হাসিনা ফেরত আসবেন না, তাহলে তারেক রহমান যাবেন। ভারতের পত্রপত্রিকাগুলো যেভাবে রিপোর্টিং করছে বা যেভাবে এই বিষয়টাকে আলোচনায় নিয়ে আসছে, সেটা যদি একটু আমরা পর্যালোচনা করি, তাহলে আপনি দেখতে পাবেন ভারতের মেইন স্ট্রিম মিডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, দ্য আদার নিউজ পেপার, যেগুলো ভারতের মেইন স্ট্রিম মিডিয়া বলে, সেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু বলছে তারেক রহমান যে শর্ত দিয়েছেন, সেই শর্ত খুব কঠিন শর্ত, সেই শর্ত ভারত রক্ষা করতে পারছে না, ভারত সেই শর্ত মানতে পারছে না, ভারত পক্ষ এটা মানা সম্ভব না। একটা বয়ান তৈরি করছে যে ভারতের মেইনস্ট্রিম মিডিয়া, যে তারেক রহমান বা বাংলাদেশ এমন এমন শর্ত দিচ্ছে যে শর্তের কারণে আসলে তারেক রহমান সফরটা ভারত আয়োজন করতে পারছে না। এবং এটা আরো বেশি বেশ আলোচনা এসছে হলো ভারতের রাষ্ট্রপতি ভবনে, যখন তারেক রহমানের জন্য বলা হয়েছে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের জন্য যে কুচকাওয়াজটা হবে, সেই কুচকাওয়াজের মহড়ার জন্য তাদের রেগুলার একটা মহড়া বন্ধ থাকবে, এরকম একটা নোটিশ দেওয়ার 1 ঘন্টা বাদে আবার নোটিশটা প্রত্যাহার করে নেওয়া হয়। এখন এইটা করার পরে যখন আসে, তখন ভারতীয় পত্রকর্য মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এটাকে পিক করে যে তার মানে অনেকটুকু গিয়েছিল, আবার পিছিয়ে গেল কেন, আবার এটা হলো কেন, ওইটা হলো কেন, সেটা হলো কেন। এবং আপনি দেখেন তার পরবর্তী জয়সওয়াল যে প্রেস ব্রিফিং করেছেন, খুবই বিরক্ত চেহারা নিয়ে, যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, খুবই বিরক্ত চেহারা নিয়ে তিনি বলছেন যে এর ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট থাকলে আমি জানাবো, মানে তার মানে দ্যার ইজ নো ডেভেলপমেন্ট। এদিকে ভারতের আরেকটা মিডিয়া, যেটা ধরেন ভিজুয়াল মিডিয়ার যারা এখন মোটামুটি ইন্টারন্যাশনালি পরিচিত, WIUN, ফার্স্ট পোস্ট, এইসব এরা যারা, তারাও কিন্তু একের পর এক রিপোর্টিং করে যাচ্ছে যে তারেক রহমান যে সফরে আসার আগে কি কি খারাপ কাজ করতেছেন, এগুলো নিয়ে তারা, যেমন তারা মক্কা মিলিটারি প্যাক্ট নিয়ে, মক্কা মিলিটারি যেটা হলো পাকিস্তান, টার্কি, এটাতে বাংলাদেশ থেকে ঝুঁকে পড়েছে, এগুলো নিয়ে এটা নিয়ে তারা আলোচনা করতে গিয়ে রেফারেন্সও দিয়েছেন যে বাংলাদেশে এই সময়কালের মধ্যে যখন ভারতে সফরের ব্যাপারে আলোচনা হচ্ছে, তখন সৌদি আরবের দূত তারেক রহমানের সাথে দেখা করে তাকে তাদের যুবরাজের দাওয়াত পৌঁছে দিয়েছে যেন তিনি যেন সৌদি আরব যান। সো ওখান থেকে একটা মানে পিক হয়েছে যে বাংলাদেশ মক্কা মিলিটারি প্যাক্টে জয়েন করছে, মানে ইসলামিক নেটো নামে যেটাকে বলা হচ্ছে সেটা জয়েন করতেছে। ব্যাপক ভিত্তিক একটা ক্যাম্পেইন, প্রো তারেক রহমান আসতেছে না, এই শর্তের কারণে ভারত পাচ্ছে না, ভারত এখন পর্যন্ত তারেক রহমানদের শর্ত মেনে নিতে পারছে না, বা তারেক রহমানদের শর্তগুলো নিয়ে পজিটিভ নিতে পারছে, মানে তারেক রহমান আসতেছে না, এক ধরনের একটা আহাজারি আছে।
ওই মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে এক ধরনের আহাজারি, মানে তারেক রহমান আসতেছে না, তারেক রহমান আনা যাচ্ছে না, তারেক রহমানের এই শর্ত, তারেক রহমান ভারত সরকার তারেক রহমানের শর্তগুলি মানছে না, তারেক রহমান এমন শক্ত শক্ত শর্ত দিয়েছেন যে সরকার মানতে পারতেছে না, বা তারেক রহমানের আসা উচিত। পুরো স্টোরিটার মধ্যে হলো ওয়াই তারেক রহমান ইজ নট ইয়েট ইন ইন্ডিয়া। আর অন্য পক্ষের যে এটা, তারা বলছে ওয়াই তারেক রহমান শুড বি হিয়ার, কেন এখানে আসবে? তিনি তো মক্কা জোটে যাচ্ছেন, তিনি মক্কা জোট নিয়ে আলোচনা করতেছেন। ভারতের বিরুদ্ধে যে জোট বলা হচ্ছে, যে পাকিস্তান যেখানে আছে, যে এটা আছে, সে এটা ভারতের বিরুদ্ধের একটা জোট হিসেবে তারা মনে করে, এবং সেই জোটের সাথে বাংলাদেশ যোগাযোগ করছে। বাংলাদেশের সাথে, যদিও অফিসিয়ালি বাংলাদেশের নামটা কিন্তু সেখানে নাই, কিন্তু ওই যে রাষ্ট্রদূত, সৌদি রাষ্ট্রদূত দেখা করে, তারেক রহমানের সাথে দেখা করে যে সৌদি যুবরাজের সৌদি আরব সফরের যে প্রস্তাবটা দিয়েছেন, সেই প্রস্তাবটাকে ঘিরে কিন্তু এই রিপোর্টিং গুলো হচ্ছে। এবং এই এই মিডিয়াগুলো যারা একটা শিল্পপতিদের বা ভারতীয় বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন এই মিডিয়াগুলো কিন্তু এক ধরনের ভাবে নেগেটিভ প্রচার করছে, যে তারেক রহমানের বাংলাদেশ, তারেক রহমান তো ভারত বিরোধী একটা লোক, সে তার ভারতে আসার দরকারটা কি, এরকম একটা, মানে এখন একটা মাইন্ড কাচিবার মধ্যে পড়ে গেছে তারেক রহমানের ভারত সফরটা, একদম মাইন্ড কাচিবার মধ্যে। বাংলাদেশ যে সব শর্তগুলি ওপেনলি দিয়েছে, সেই ওপেন শর্তগুলি বাংলাদেশের জন্য এখন মিডিয়াগুলো একদিকে আহাজারি করতেছে, মেইন স্ট্রিম মিডিয়া, যে তারেক রহমান আসতেছে না, আবার এট দ্য সেম টাইম কিন্তু দোষ দিচ্ছে কিন্তু তারেক রহমান বা বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ এরকম কঠিন কঠিন শর্ত দিয়ে আসলে সফরটাকে আটকে দিচ্ছে। এটা হলো মেইন স্ট্রিম মিডিয়ার। আর অন্যরা হলো দরকার কি আসার, উনি এখানে আইসা আমাদেরকে, উনি তো বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে যে ন্যাটো, ইসলামিক ন্যাটো হচ্ছে, সেই ন্যাটোতে বাংলাদেশ জয়েন করতেছে, এবং বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে দেখা করে সৌদি আরব সফরের জন্য, এবং বলা হচ্ছে যে ভারত সফরের পরিবর্তে তারেক রহমান এখন সৌদি আরব সফরের ব্যাপারে আগ্রহী হয়েছে, এই আলোচনা। সো আসলেই ভারতের মিডিয়াগুলো যে আলোচনাগুলো সামনে নিয়ে আসছে, সেই আলোচনাগুলো হলো তারেক রহমানের কঠিন শর্ত, আরেকদিকে হলো ওরা বলতেছে তারেক রহমান মক্কা জোট, কঠিন শর্ত একদিকে, আরেকটা মক্কা জোটের কারণে তার যাওয়া উচিত না, তার ভারত আপ্যায়ন করা উচিত না, ভারতকে তার সফর উচিত না, একটা বিরোধিতার টোন আর কি তৈরি করা হচ্ছে। আরেকদিকে আসতেছেন না, এটা ওনারা বাংলাদেশ শর্ত, মানে দুইটাই কিন্তু এখন তারেক রহমান, মানে তারেক রহমান শর্ত দিয়েও, এবং সবটাই তারেক রহমানের ঘাড়ের মধ্যে কিন্তু চাপছে। দুই পক্ষই কিন্তু বাংলাদেশের ঘাড়ের মধ্যে এই সফরের ব্যর্থতার কিন্তু দায়ভার চাপানোর চেষ্টা চালাচ্ছে, যে সফরটা যদি না হয় তাহলে এটার কারণ হবে বাংলাদেশ, এটার কারণ হবে তারেক রহমানের শর্ত, তারেক রহমানের এসে। দুই পক্ষই কিন্তু এক পক্ষ একদিকে, আরেক পক্ষ আরেক দিকে। এখন আসেন, আমি আপনাদের একটা লিস্ট আমি করেছি, যে আসলে কি হচ্ছে, এটা আমি অনেক সময় বলছি, মানে আমি তো বলেছি যে এর আগেও আমি আপনাদের সাথে বলছি যে আসলে ভেতরে ভেতরে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলোচনাটা শেখ হাসিনা তো এক নম্বর আছেন, শেখ হাসিনা আছে, কিন্তু শেখ হাসিনার দেশে ফেরানোর শর্ত নয়। আমি আপনাদেরকে একেবারে নিশ্চিত করে বলতে পারি যে এটা হলো যে কোনো মূল্য শেখ হাসিনাকে চুপ করানো, মানে শেখ হাসিনা যেন কথা না বলেন, এক, আর দুই নম্বর শেখ হাসিনা দেশে না ফেরেন, দেশে ফেরানোর কোনো আগ্রহ তারেক রহমানের সরকারের নেই। কারণ তারেক রহমান সরকার এইটা মানে জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই বাংলাদেশকে সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না, বা তাকে যদি যেই পরিস্থিতি, যেভাবে ওনারা চান তাকে হাত পা বেঁধে নিয়ে আসবেন, সেই পরিস্থিতিও যদি বাংলাদেশে ওনাকে নিয়ে আসা হয়, এই বাংলাদেশ অস্থিতিশীল বাংলাদেশ না, শুধু এই বাংলাদেশকে সামাল দেওয়ার মতো ক্ষমতা তারেক রহমানের অ্যাডমিনিস্ট্রেশনের নাই, পুলিশ প্রশাসনের নাই, তারেক রহমানের মানে দলেরও নাই। তার ফলে কোন দিকে যেতে পারে, এটা কিন্তু সত্যি একটা অ্যাসেসমেন্ট হচ্ছে, কোন দিকে যেতে পারে যদি এরকম একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে। এটি কি আবার 111 কি বলে আমাদের, কি যে 111 9/11 কোনটা যেন হয় আমাদের, যেটা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট ফখরুদ্দিন মইনুর যে সরকারটা, সেই দিকে বাংলাদেশ চলে যায় কিনা, এইটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত আজকে এই তারেক রহমান, যে কারণে তিনি এই ইন্ডিয়াকে শেখ হাসিনাকে না ফেরানোর শর্তে, উনি যেন না আসেন, না ফেরানোর শর্তে মানে ওরা যেন না আসেন, এক সাথে ওনারা যুক্ত করেছেন শেখ হাসিনা যেন কথা না বলেন। কিন্তু ভারত এই দুইটার একটাতে রাজি না,
কারণ কেউ যদি ইন্টারন্যাশনালি কেউ যদি দেশে ফেরত যেতে চায়, ভারত তো তাকে না করে। আর ভারত ইন্টারন্যাশনালি হয়ে আছে অনেক জায়গাতে, অনেকে তার জিজ্ঞেস করে কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। শেখ হাসিনা যেতে চায়, এটা তো ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র, যে উনি তো ফেরত যেতে চান, বাংলাদেশ নিতে চায় না। আসলে ঘটনাটা কিন্তু 1 নাম্বার ইস্যু কিন্তু শেখ হাসিনাই, 1 নাম্বার ইস্যু শেখ হাসিনা, মানে শেখ হাসিনা হলো এখানে সবচেয়ে বড় ইস্যু। কিন্তু বাংলাদেশের চাওয়া কিন্তু, যেটা বাংলাদেশ মুখে বলছে, এটা মোটেও এটা না। বাংলাদেশের চাওয়া হলো শেখ হাসিনা যেন ডিসেম্বরে বা কোনো সময় দেশে ফেরত না আসে। যত রকম প্রতিবন্ধকতা পারা যায় সবগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো বাংলাদেশের, এবং ভারতের কাছ থেকে এই একটা জিনিসই আশ্বাস চায় যে শেখ হাসিনা ফেরত আসবেন না, তাহলে তারেক রহমান যাবেন। আরেকটা মিউ মিউ শর্ত, সেটা হলো শেখ হাসিনা যেন কথা বলেন, যেটা ভারত এখন পর্যন্ত একটা পাত্তাও দেয় না। কারণ শেখ হাসিনা তো ভারতের কোনো মাইক্রোফোন ইউজ করে কথা বলছেন না, তিনি অনলাইনে কথা বলছেন, তিনি ভার্চুয়াল মিডিয়া, ভার্চুয়াল মানে কি ভার্চুয়াল মিডিয়া মানে কি ইয়েতে কি বলে সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন। সো ভারত এখানে বাধা দেওয়ার কি? সো এখানে যে 1 নম্বর শর্ত, সেইটাই পূরণ হচ্ছে না বলে এই সফর কিন্তু এইভাবে ভেস্তে যাচ্ছে, বা সফরটা ডিলেইড হচ্ছে, ভেস্তে যাচ্ছে। আমি এই জন্য বলছি যে তারিখে ভারতের রাষ্ট্রপতি ভবনের যে তারিখটা দেখা গেছে, যে সাধারণত একটা কুচকাওয়াজের প্রস্তুতি না হয় একদিন আগে, তার মানে 22-23 বা 23-24 তারিখের দিকে কিন্তু এই সফরটা হওয়ার কথা, মানে মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিল। কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা ভেস্তে গেছে হলো 1 নাম্বার শর্তেই কিন্তু বাংলাদেশ সন্তুষ্ট হইতে পারছে না। 2 নম্বর হলো ভারত কোনোভাবে বাংলাদেশকে এই ছাড় দিতে পারে। শেখ হাসিনা প্রশ্নে ভারত কোনো ছাড় দিতে রাজি না, কারণ শেখ হাসিনা চলে গেলে ভারতের লাভ, ইন্টারন্যাশনাল রেপুটেশন হলে তারা তো একজন ফিজিটিভকে আশ্রয় দিতে হচ্ছে না। সো এটাতে কেন এই জায়গা থেকে কেন ভারত এই ইয়েটা, একদিকে শেখ হাসিনা যদি চলে যান ইন্টারন্যাশনালি তারপর যে ব্লেমটা আছে সেই ব্লেম ক্লিয়ার হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনাকে অপমান করা হয় না, শেখ হাসিনাকে তারা এক্সট্রাইট করতে হয় না, কারণ তাকে অতিথি হিসেবে মর্যাদা দিয়ে তাকে রাখা হয়েছে। সো ভারত এই জায়গাতে কোনোভাবেই নড়তে পারছে না। একটা হলো শেখ হাসিনা নিজেই চলে যাবেন, এটা তো সারা ইন্টারন্যাশনালি তার ক্লিয়ার হয়ে যাচ্ছে, শেখ হাসিনাকে তার আশ্রয় দিতে হচ্ছে না। এট দ্য সেম টাইম শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশের সাথে তার শত্রুতার সম্পর্ক হচ্ছে না। কারণ এটা কি ভারত চাইবে যে তার মুক্তিযুদ্ধের সময়কার সবচেয়ে বড় মিত্রের নেত্রীকে একটা বৈরী পরিবেশে, একটা বৈরী অবস্থা দিয়ে, বৈরী হাত করা লাগায় বাংলাদেশে ফেরত পাঠালে তাদের সাথে সম্পর্ক ঠিক থাকবে? আর কোনোদিন এই জনগোষ্ঠী ভারতকে বিশ্বাস করবে? ভারতকে এই রিস্ক নিতে চায়? ভারত কি ওই জনগোষ্ঠীকে মানে ইয়াতে কগনিজেন্সে নিতে চায় যে জনগোষ্ঠী তাকে সন্দেহ করে, যে জনগোষ্ঠী তার সারাক্ষণ গালাগালি করে? সেই জনগোষ্ঠীর ভালোবাসা পাওয়ার জন্য, যে জনগোষ্ঠী তাকে ভালোবাসে, যার সাথে তার একটা পার্টনারশিপ আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সেই জনগোষ্ঠীকে সে হারাতে চাবে? প্রশ্নই আসে না। সো এইটাই হলো মানে এই তারেক রহমানের ভারত সফরের সবচাইতে বড় বাধা। এখন আসেন আরো কি কি জিনিসের জন্য আটকে আছে, যে জিনিসগুলো বাংলাদেশ চেয়েছে তার কোনো কিছুই বাংলাদেশ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারে নাই যে ভারত এই জিনিসগুলো করবে। যেমন সরাসরি আমি আগে বাংলাদেশের চাওগুলির কথা, তারপর ভারতের চাওগুলি, কোনোটাই কিন্তু এখন পর্যন্ত না, কোনোটাই কিন্তু একমত হতে পারছে না কেউ। বাংলাদেশে হতে পারতেছে না, হতে পারতেছে না। এটার কারণটা হলো যে প্রথমত হলো বিএনপি বা তারেক রহমান, তার রাজনৈতিক ভিত্তিটাই কিন্তু অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্টের মধ্যে তার রাজনৈতিক ভিত্তি, এবং তার রাজনৈতিক ভিত্তিটাকে, তার এই জনপ্রিয়তাকে একটা বড় অংশ সাপোর্ট করে যারা প্রো জামাত বা প্রো অ্যান্টি বাংলাদেশ, এই অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টের লোকগুলি। সো তারেক রহমান কিন্তু ওই জায়গাতে কিন্তু করতে পারছেন না, যে মানে উনি যদি আগে থেকে ঠিক না করতে পারেন, যেমন শেখ হাসিনার ব্যাপারে, যে অ্যাটলিস্ট ভারত বলবে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া হবে না, একটু এইটুকু যদি উনি নিশ্চিত না হতে পারেন, তাহলে উনি যান কি করে? তারপরও অন্যান্য জিনিস, গঙ্গা চুক্তির ফাইনাল শেষ হয়ে যাচ্ছে, সে গঙ্গা চুক্তির একটা নিশ্চয়তা তো নিয়ে যেতে হবে। মানে তারেক রহমান যদি ভারত সফর করেন, উনি যখন ব্যাক করবেন, এসে উনি কি বলবেন? হোয়াট হি উইল সে টু দি প্রেস, না টু দি নেশন? কি বলবেন? যে গঙ্গা চুক্তি, অ্যাটলিস্ট গঙ্গা চুক্তিটা হতে যাচ্ছে, তিস্তা চুক্তি হতে যাচ্ছে, তারপরে কি বলে
তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, তারপরে আরো আরো যে বিষয়গুলো ছিল, যে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড, সীমান্তে যেভাবে বিএসএফ যেভাবে গুলি করে সেটার ব্যাপারে, তারপরে এইসব জিনিস। কিন্তু তারপর জ্বালানির ব্যাপারে বাংলাদেশ যে অতিরিক্ত জ্বালানি চেয়েছে, বাংলাদেশের যে অতিরিক্ত বিদ্যুৎ চাচ্ছে, সেই আদানির ইয়েটাকে ইয়ে করে আরো বিদ্যুৎ বাংলাদেশে আনা যায় কিনা সেগুলো যে চাচ্ছে, এইসব জিনিসগুলো কি হবে? এগুলার কোনো সেটেলমেন্ট কিন্তু এখন পর্যন্ত হয়নি। বাংলাদেশের আরো বেশি মানুষকে ভিসা দিতে হবে, তারপর সীমান্ত হত্যা, যেটাকে বলা হয় সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড, এটা কমাইতে হবে। এই যে বাংলাদেশের চাওগুলো, এইসবের কোনো বিষয়ে এখন পর্যন্ত ভারতের সাথে একমত হতে পারে নাই। যে কোনো একটা বিষয়ে যে তারেক রহমান দেশে ফিরে এসে প্রেস কনফারেন্স বলে যে আমি বাংলাদেশ ফার্স্ট নীতি, যেটা বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ, ওনার তো বলে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, মানে বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে সবকিছু করা, বাংলাদেশ একদম নিজস্ব, বাংলাদেশকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ সবকিছু। তো বাংলাদেশকে যদি অগ্রাধিকার দিতেই হয়, তাহলে উনি অ্যাটলিস্ট প্রথম ওনাকে একটা হইলো অঙ্গীকার ভারতের কাছে নিতে হবে যে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া যাবে না, এটা অঙ্গীকার প্রকাশ্যে আনতে হবে। 2 নম্বর হলো উনি অ্যাটলিস্ট ওখান থেকে আদায় করে নিয়ে আসতে হবে গঙ্গা চুক্তি অথবা তিস্তার পানি হিসার ব্যাপারটা আনতে হবে। ওনাকে জ্বালানির ব্যাপারে সহযোগিতার ব্যাপারটা আনতে হবে। ওনাকে যেটা ভারত এক কথায় রাজি হয়ে আছে, সেই একটা ছাড়া আর কোনো, যেমন বাণিজ্য সংক্রান্ত যতগুলো ইয়ে আছে, এই জটিলতা কিন্তু ভারত অবসান ঘটাতে চায়, এই মুহূর্তে অবসান ঘটাতে। কারণ কি জানেন? কারণ হলো এই বাণিজ্য সংক্রান্ত যতগুলো ইয়ে আছে, যে ভারত যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করেছে, ট্রান্সশিপমেন্ট বাতিল, মুক্ত অনেক কিছু করেছে, এগুলো ভারত উইথড্র করতে চায়। কেন উইথড্র করতে চায়? এতে ভারতেরও লাভ, কারণ ভারত আরো ইন্টিগ্রেটেড একটা ইকোনমি চায়, আরো ইন্টিগ্রেটেড একটা অবস্থা চাই, যেখানে ভারত বাংলাদেশে আরো ব্যবসা করতে পারবে। সো বাংলাদেশ কিন্তু ট্রেডের ব্যাপারে, বাংলাদেশের সাথে ট্রেডের ব্যাপারে ভারত যত রকম বিধিনিষেধ গুলো যা কিছু এই ইউনুস আমলে ইম্পোজ করছে, সবকিছু উইথড্র করতে তারা এই মুহূর্তে সম্মত আছে। কিন্তু তারা সম্মত নাই যেগুলোতে, যেটা হলো সীমান্তের ব্যাপারটা। তারা মনেই করে যে সীমান্তে এখানে বাংলাদেশের অনুপ্রবেশ করে, এই অনুপ্রবেশ বাংলাদেশ বন্ধ করতে হবে, এইটা বাংলাদেশের কাছ থেকে অঙ্গীকার চায়। বাংলাদেশ তো এই অঙ্গীকার কোনো বাংলাদেশি গভর্নমেন্ট করতে পারে না, কেন বাংলাদেশের জনগণ আপনি ঠেকাইতে পারবেন না ভারত যাওয়ানি। আরে ভাই, যে লোকটা ভারত কালকে দিল্লি দখল করছে, সে যায় কিন্তু প্রথম, যখন ভিসার আবেদন করছে, তারা যায় কিন্তু প্রথম লাইনে ছিল। বাংলাদেশের এই একটা জিনিসই ভারত ইয়েতে আছে। তো শুধুমাত্র বাণিজ্যের একটা আলোচনা শেষ করে আয়েশা তারেক রহমান বলবে যে আমি আয়েশা যদি বলে আমি তিস্তার কিছু করতে পারি নাই, আমি গ্যাঞ্জেসের কিছু করতে পারি, আমি সীমান্ত হত্যার কিছু করতে পারি না, আমি শুধু ব্যবসার এইসব যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলো আমি উইথড্র করেছি, তো ইট ইজ নট অ্যান অ্যাচিভমেন্ট। এইটা হয়তো ব্যবসায়ী মহলে অ্যাচিভমেন্ট, কিন্তু উনি ওনার রাজনৈতিক যে সহকর্মী আছে, ওনার রাজনৈতিক যে কর্মীরা আছে, বা ওনার সমর্থক যে দলগুলো আছে, কাউকে উনি এটা দিয়ে সন্তুষ্ট করতে পারে না। কারণ এরা সবাই কিন্তু চাই না ভারতের সাথে এই ধরনের বাণিজ্য করা হোক, এরা চাই না ভারত থেকে বিদ্যুৎ আসুক, এরা চাই না ভারত থেকে জ্বালানি আসুক, এরা চাই না ভারত থেকে পেঁয়াজ আসুক, এরা চায় না ভারত থেকে সাথে কোনো ব্যবসা, এরা চাই না এটা। সো ওনার যে গোষ্ঠী, যে গোষ্ঠীকে উনি সন্তুষ্ট করার কথা, এই বাণিজ্যের এই বিধিনিষেধ উইথড্র করার মধ্যে তাদেরকে উনি সন্তুষ্ট করতে পারবেন না। সো ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর তারেক রহমান টু গো টু দিল্লি অ্যান্ড কাম ব্যাক উইদাউট এনিথিং। পাল্টা বা যেই চাপের মধ্যে বাংলাদেশকে ভারত রেখেছে, যেগুলো বাংলাদেশের কাছে সেগুলো বাংলাদেশ দিতে পারছে না। লাইক এগুলো দিতে গেলে বাংলাদেশে কালকেই কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কি বলে, ওই যে তৌহিদি জনতা মাঠে নেমে পড়বে। অলরেডি তৌহিদি জনতা বিস্ফোরক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ভারত পানি চুক্তির ব্যাপারে ভারতের সাথে তারেক রহমানের একটা সমঝোতা হওয়া ছাড়া, তারা যেটা বলছেন, তারা সম্পর্কে রিসেট চাচ্ছেন, সেই রিসেটটা না হওয়া পর্যন্ত তারা পানি ছাড়বে না, পানি চুক্তির ব্যাপারে তারা কোনো কথা বলবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপরে তারা সীমান্তের ব্যাপারটা তারা কোনোভাবে ছাড়া, সেটা সীমান্ত তারা মনেই করে তারা পুরো কাটাতে, বাংলাদেশের শর্ত অনুযায়ী তারা সীমান্ত নিয়ন্ত্রণ করতে চায় না, এটা করবে না তারা। তারপরে তারা যেটা চায় সেটা বাংলাদেশ দিতে পারবে না। সেটা কি? তারা যেটা চায় যে জঙ্গির বিস্তার করতে হবে, তার 7 সিস্টারের যে জঙ্গির বিস্তার, যে মৌলবাদী এদেরকে যে গিয়ে তারা ওখানে অস্থিতিশীলতা তৈরি করছে, তারা এই বাংলাদেশ এইটা বন্ধ করতে পারে। বাংলাদেশ তারেক রহমান আজকেই এটা করতে পারে যে তারেক রহমানের নীতি হলো ভারত ডিস্টারবেন্স নীতি।
এবং তার হোল সমর্থক গোষ্ঠী হলো ভারত ডিস্টারবেন্সের নীতিতে বিশ্বাস করে। তার হোল অ্যালায়েন্স মানে এই যে জামায়াত গোষ্ঠী হলো ভারত ডিস্টারবেন্সের নীতি। তো তারেক রহমান এই যে ভারতের এই দাবিটা জঙ্গি বিস্তারের যে দাবিটা, এইটা কি তারেক রহমান করতে পারবে না। সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ভারতের যে বয়ান, ভারত যেটা বলে যে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করে, বাংলাদেশ তারেক রহমান স্বীকার করতে পারবে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে? কালকে তারেক রহমানকে ক্ষমতা থেকে সরে দেবে, ফালায় দেওয়ার জন্য চেষ্টা চালাবে। শুধু জামাত এনসিপি না, আমার তো ধারণা যে আর্মিরও একটা গ্রুপ এইখানে কাজ করবে, যে গ্রুপটা ভারতকে দেখতে পারে না, যে গ্রুপটা মনেই করে যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের এই সংখ্যালঘু থাকা উচিত না। এটা আর্মির মধ্যে আছে, বাংলাদেশের পুলিশের মধ্যে আছে, অনেকের মধ্যে, এবং আপামর একটা জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশে আছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট। সো তারেক রহমান এই জায়গাতে ভারতের যে বয়ানটা, ভারত যেটা চায় যে তুমি বলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হবে না, এইটা একটু বলতে হবে, এইটা একটু বলতে হবে। তারেক রহমান বলতে পারবে? ভারতে গিয়ে হোক আর ভারত থেকে এসে বলুক যে আমি সম্মত হয়েছে বাংলাদেশে আর সংখ্যালঘু নির্যাতন হবে না, তিনি বদবাদা ওই কথাটা বলবেন যে আমরা সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করব, এই তো বলবেন। কিন্তু ভারতের যে স্পেসিফিক টু দ্য পয়েন্ট দাবি যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেটার বিচার করতে হবে, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে, সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশের একটা নীতিমালা থাকতে হবে, যে নীতিমালাতে সংখ্যালঘুরা বাংলাদেশের নিরাপদে থাকবে। এটা আপনারা নিশ্চয়ই জানেন। এরই অংশ হিসাবে চাপ, আমরা তো সারাক্ষণ এদিক ওদিক দেখছি, আরো অনেক ঘটনা আছে কিন্তু আশেপাশে যেগুলো বাংলাদেশের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে ভারত। যেমন অমিত শাহ কালকে বক্তৃতা দিয়ে কি বলেছেন? অমিত শাহ বক্তৃতা বলেছেন যে আমাদের বয়ান মানো, নাহলে কিন্তু আমরা এটা করতেছি। এবং উনি এখনো এটাকে আইন হিসাবে বলেন না, কিন্তু উনি বলছেন আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করছেন? বাংলাদেশ থেকে কোনো সংখ্যালঘু যদি বাধ্য হয়ে ভারতে যায়, তাকে 6 মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। এটা কি শুধু একটা ঘোষণা? এটা কি মনে হয়? না, এটা শুধু একটা ঘোষণা না, এটা কিন্তু একটা প্রচন্ড চাপ সৃষ্টি করা হলো তারেক রহমানের সফরের আগে, যে তুমি আগে আমার বয়ান নাও, নাইলে কিন্তু আমরা কিন্তু এই পলিসি নেব, যেই পলিসি সারা দুনিয়া তোমাকে খাটো করবে। অলরেডি ঘোষণা দিয়েছে, উনি বক্তৃতা দিয়ে ঘোষণা দিয়েছে কি বলে করিডোরে চিকেন নেক, যে এটা ওখানকার নিরাপত্তা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেখানে যে আরো একটা ট্রেন, আরেকটা রেল লাইনের ব্যবস্থা করছেন এই করিডোর দিয়ে, তারপরে ওখানে আরো সেনা সমাবেশ ঘটনার ঘোষণা দিয়েছেন। এবং ওই একই সঙ্গে উনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে কোনো সংখ্যালঘু, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যেই সংখ্যালঘু থাক না, তারা যদি ভারতে আশ্রয় নিতে চায়, 6 মাসের মধ্যে আমরা নাগরিকত্ব দিব। বাংলাদেশ এই মেন্টাল প্রেশার নিতে পারবে, সারা দুনিয়াতে প্রচার হবে বাংলাদেশ থেকে। এবং আপনি বলেন যদি সত্যি ভারত এই পলিসিটা হাতে নেয়, বাংলাদেশের যে নির্যাতিত সংখ্যালঘুরা আছে, যাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, যে যেখানে সেখানে তাদেরকে মানুষ হিসেবে ব্যবহার করছেন, তারা যদি এখন অল অফ এ সাডেন বলে যে ওকে আমরা বাংলাদেশ থাকবো না, আমরা চলে যেতে চাই, আর বাংলাদেশ কি করবে তখন? বাংলাদেশের মান এবং ইজ্জত দুই পিলারে চলে যাবে, কিন্তু কিচ্ছু থাকবে না। সারা দুনিয়াতে বাংলাদেশ যে একটা দেশ, যে দেশটাতে মানুষ পালিয়ে যেতে চায়, এইটা বাংলাদেশ, সেই বাংলাদেশে বিনিয়োগ আসবে, সেই বাংলাদেশকে ইন্টারন্যাশনাল কমিটি বিশ্বাস করবে, সেই বাংলাদেশকে কেউ বিশ্বাস করবে না। সো ভারত কিন্তু একটা প্রচন্ড, অমিত শাহের বক্তৃতাটা প্রচন্ড প্রেশার ক্রিয়েট হলো। হ্যাঁ, এই যে প্রেশারটা, এটা কিন্তু একদম রিলেটেস্ট। আরেকটা প্রেশার ওই যে মক্কা প্রেশার, আপনারা নিশ্চয়ই জানেন। আমি এটা নিয়ে আরেকটা কোনো একদিন আমি ডিটেইলটা নিয়ে আমি একটা করবো, যে মক্কা চুক্তি, মক্কা মিলিটারি প্যাক্ট, যেটাকে ইসলামিক ন্যাটো ভারত প্রচার করছে, বা ভারত বলছে, বা পাকিস্তানেরও প্রচার করছে একটা ইসলামিক ন্যাটো মতো, বা যেটা ভারত পছন্দ করতেছে না এবং আমেরিকা পছন্দ করতেছে না, দুইটাই। কিন্তু আমেরিকাও কিন্তু এই প্যাক্টকে পছন্দ করছে না, এবং বাংলাদেশ এটাতে ঢুকবে, এই প্রচারটা কিন্তু ভারতীয় মিডিয়াতে হ্যাভি প্রচার হয়েছে। শুধু এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কোথা থেকে যায় তথ্যগুলি কিন্তু সত্যি আপনি ভারতীয় ডিপ্লোম্যাটের কাছ থেকে আপনি তথ্যগুলি পাচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে আপনি খেয়াল করে দেখেন, গতকাল 20 তারিখে বা গতকালের আগের দিন 20 তারিখে ভারতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঐতিহাসিক ঘটনাটা হলো কি জানেন? সেটা হলো, এটা বহু আগের, আমি এই জন্য ডিটেল পরে বলবো, বহু আগের এই কনসেপ্টটা, 90 বা 92 সালের এই কনসেপ্টটা, সেটা হলো যে ডেমোক্রেটিক অ্যাক্সিস নামে একটা কনসেপ্ট আছে ভারতে, যেটা এখন পর্যন্ত ফ্লারিশড হয়নি। কিন্তু 20 তারিখে এই ডেমোক্রেটিক অ্যাক্সিসটাতে কে জয়েন করতে পারে? এটাতে অ্যাক্সেসে জয়েন করতে পারেন হলো ভারত, ইসরায়েল
অ্যান্ড জাপান, এই তিনটা দেশকে নিয়ে করো। কিন্তু একই সঙ্গে কিন্তু সৌদি বিরোধী যে মিডল ইস্টার্ন যে কান্ট্রিজ গুলো, যেমন কাতার, ওমান, এইসব দেশগুলো যেগুলো আছে, তারাও কিন্তু এটার সাথে আগ্রহী। এই ডেমোক্রেটিক অ্যাক্সেস নামে, ডেমোক্রেটিক অ্যাক্সেস মানে জাপান এখানে, ভারত, জাপান এবং ইসরায়েল মূল ইয়ে করবে। ইসরায়েল দেখবে ইন্টেলিজেন্স ইয়েটা, ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা, এই জোটের ইন্টেলিজেন্সের ব্যাপারটা ইসরায়েল ইয়ে করবেন। সবচেয়ে ক্ষমতাধর ইন্টেলিজেন্সের অধিকারী ইসরায়েল করবে। ম্যারিটাইম যত কিছু আছে সবকিছু দেখবে জাপান। আর ইন্ডিয়া এটাকে মানে এটাকে অর্গানাইজ শুধু করবে না, এই শক্তিটাকে ফ্লারিশ করবে। এটা হলো ওদের ডেমোক্রেটিক অ্যাক্সেস নামে এই কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা আবার পিকড হচ্ছে 20 তারিখে। জাপানের ডিফেন্স মিনিস্টার কিন্তু ভারতে এসছেন এবং ওই ডেমোক্রেটিক অ্যাক্সেস কথাটা কিন্তু আবার আসছে, যে গণতান্ত্রিক অক্ষ শক্তি নামে এই কথাটা আসছে, যে আবার ভারত এবং একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে এই ম্যারিটাইম মানে সমুদ্র সংক্রান্ত, সমুদ্রের নিরাপত্তা সংক্রান্ত একটা ম্যারিটাইম। আমি ডিটেলটা জানি না বলে বা পড়ি নাই বলে, আমি জাস্ট এটা পরশুদিন দেখেছি, এই জন্য আমি এই ডেমোক্রেটিক অ্যাক্সেস এবং এই ন্যাটো, কি বলে ইসলামিক ন্যাটোর পাল্টা যেটা, এই কনসেপ্টটা আমি 2-1 দিনের মধ্যে আমি আপনাদেরকে। সো পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক নেই তারেক রহমানের জন্য। সবকিছু তারেক রহমানের শর্তগুলো বা আমাদের সরকারের শর্তগুলো কিন্তু বুমেরাং আকারে কিন্তু আমাদের উপরে পড়তেছে। কারণ ভারত আগে বলতেছে তুমি আমাকে কমিটমেন্ট দাও, তুমি আমাকে কমিটমেন্ট দাও আমার এইসব ইস্যুতে, তাইলে আমি তোমার এইসব এই জিনিসগুলো, কিন্তু একটা বাদে শেখ হাসিনাকে তারা কোনো আলোচনার মধ্যেই রাখতে রাজি না। কারণ তারা মনে করে তারা দুইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যে শেখ হাসিনার বিষয়ে কোনো ড্রাস্টিক ডিসিশন নেয়। এক, শেখ হাসিনা নিজেই চলে যেতে চান, সো ইট ইজ এ সেফ থিং, শেখ হাসিনা চলে যাবেন। আরেকটা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি বা কোনো রকম কোনো ব্যবস্থা নেয়, তাহলে শেখ হাসিনার যে সাপোর্ট বেস আছে শুধু বাংলাদেশে না, ভারতেও কিন্তু শেখ হাসিনার সাপোর্ট বেস আছে। ভারতেও কিন্তু শেখ হাসিনাকে ভালোবাসে এরকম মানে কি বলে কোটি কোটি লোক আছে। এমনকি পার্টি হিসেবে কংগ্রেস বা সঙ্গে সঙ্গে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যাবে। তখন আপনি কি করবেন? তখন মোদী সরকার কিন্তু সামাল দিতে পারবে না। এই কারণে ভারত ওই লাইনে যাবেই না। যেহেতু ওই লাইনে যাবে না, সেহেতু আমার মনে হয় পুরো বিষয়টা জট পাকায় গেছে, যে বাংলাদেশের প্রাপ্তির ব্যাপারে ভারত কোনো কনক্রিট কোনো কিছু বলছে না। বাংলাদেশ কি পাবে, যে পানির ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে, অমুক ব্যাপারে, তমুক যেগুলো পাওয়ার কথা ওগুলো কি পাবে, ওটা ভারত নিশ্চিত, জ্বালানির বিষয়ে ভারত নিশ্চিত করতেছে না, বিদ্যুতের বিষয়ে ভারত নিশ্চিত করতেছে না, কোনো কিছু ভারত নিশ্চিত করতেছে না। তো আলোচনাটা কোথায় আগাবে? এখন একমাত্র সম্ভব তারেক রহমানের যে মাথা নিচু করে ভারতে যাওয়া। সেটা কি সম্ভব? সেটা কি সম্ভব তারেক রহমানের পক্ষে? এই বিএনপি, যে বিএনপিকে উনি অ্যান্টি ইন্ডিয়ান হিসেবে প্রতিষ্ঠা করছেন, অ্যান্টি ইন্ডিয়ান হিসেবে, সেই বিএনপি নেতা হিসেবে তিনি ভারতে যেতে পারেন? এখন যদি ভারতে যান, ভারত প্রচার করবে তুমি ও মাথা নত করে আসছে। ভারত মিডিয়া প্রচার করবে, নিশ্চিত থাকেন। যেভাবে মিডিয়া ডিভাইডেড হয়েছে ভারতের, মানে ডিভাইডেড হয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম তারেক রহমানের সবকিছু সমালোচনা করতেছে। সেই মিডিয়া আপনি মনে করেন যে তারেক রহমান ইয়েতে গেলে সেখানে বলবে যে তারেক রহমানের বিদেশ সফর সফল হয়েছে, নাকি তারা বলবে তারেক রহমান আমাদের কাছে আত্মসমর্পণ করছে?